প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন থেকে মনোজ দাস বলছি। হ্যাঁ, ভুল দেখেননি এই এপিসোডের থাম্বনেল ও টাইটেল। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 11ই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী। কোথায় ও কিভাবে গ্রেপ্তার, আর এই গ্রেপ্তারের অভিঘাত কেমন পড়েছে বাংলাদেশে এবং ভবিষ্যতে পড়বে, বলবো সে কথা। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল 10 নভেম্বর সন্ধে 6:52 দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে। এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 13 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কিছু, তাদের মধ্যে মারাত্মক আহত বেশ কয়েকজন। সুতরাং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 3 জন আরোহী ওই i20 গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুরবেলা, দুপুর 3:19। সেখান থেকে 6:48 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা গাড়িটি সেখানে ছিল। গাড়িতে 3 জন আরোহীর 2 জন সঙ্গী নেমে যান। গাড়িতে একা বসেছিল একজন। যিনি বসেছিলেন তার নাম ডাক্তার উমর মোহাম্মদ। তিনি ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটান, নাকি তার সঙ্গী 2 জন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায়, সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি। ফরেনসিক তদন্ত চলছে। প্রধান অভিযুক্ত হচ্ছেন ডাক্তার উমর মোহাম্মদ, তিনি নিহত। তিনি ছাড়া আরো 9 জনকে কাশ্মীর, হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাইদ নামে এক মহিলা চিকিৎসক আছেন। তিনি জঈশ-ই-মোহাম্মদের নারী শাখার নেত্রী। এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জঈশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের জড়িত থাকার প্রমাণ মিলেছে। সুতরাং অপারেশন সিন্দুর পার্ট 2 শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে, এটাই ভারতের সর্বাধুনিক নীতি। একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের, তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত। কেন আমার এমন সন্দেহ? তার কয়েকটা ভিত্তি আছে, আমি এক এক করে বলবো। বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা। এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছে নিয়মিত এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে। এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে অ্যাকশনে নামতে উদ্বুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে ভিত্তিটা, পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন বাংলাদেশের সরকারের। 2 দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক বোঝাপড়া এখন অত্যন্ত গভীর, আর এই গভীরতার কারণে 2 দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে, এই সম্ভাবনা যথেষ্ট। তৃতীয় কারণ, বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরাফেরা অনেক আগেই ঘটেছে। তারা পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র সন্ত্রাসী কাণ্ডে জড়িত থেকেছে। ভারতের কাশ্মীর থেকে তাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন। আপনাদের যে বাংলাদেশে যে একজন আছেন মানে উপদেষ্টা,
তিনি এই এই একই লড়াইতে, তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে। আমি ইতিপূর্বে তার উপরে একটা ভিডিও আমি করেছি। জেএমবি 2005 সালে একই সঙ্গে বাংলাদেশের 63টি জেলায় মাত্র 7 মিনিটে 459টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এ খবর হয়তো অনেকেই ভোলেননি। বাংলাদেশের জেএমবি পাকিস্তানের লস্কর-এ তৈবা এবং জৈশ ই মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনূস সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে। এছাড়াও হুজি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের, তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে। ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে। আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসতো তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে। এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে। বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে, আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি। তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের উপদেষ্টারা অনেকেই ভারতের আক্রমণের ভয়ে কাঁপতে শুরু করেছে। কেন কাঁপুনি? কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। কারণ তাদেরও অনেকের সন্দেহ এই বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন, কারণ এটা তাদের কাছে খবর আছে। আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে, তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি। সুতরাং ভয় তো পাবেনই বাংলাদেশের উপদেষ্টারা, ইউনূস এবং তার চ্যাংব্যাংরা। তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত, এবার সেটা পেয়ে গেল। সুতরাং বাংলাদেশের সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে, নিয়ে আক্রমণ শানাবে। এবং সর্বশেষ খবর হলো, আমার কারণ হলো, নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনূস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধ বাঁধুক। তাদের মাথায় এইটা নেই যে স্যাকরা ঠুকঠুক কামারের এক ঘা। এতদিন ধরে ঠুকঠুক করছিল ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে, ভারত ব্যবস্থা নেয়নি। এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবারে ঠুকঠুকানি বন্ধ করে দেবে। এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে। আর আমার ধারণা যে সত্যি, সেটা বোঝা গেল ভারতের মেইন স্ট্রিম মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে, কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর। আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য, ভুল হওয়ার নয়। কি বলছে আমার গোপন সূত্র? বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল। বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায়, সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে। তারপর তারা আজ 11 তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে। গ্রেফতার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পাইনি, কারণ সরকার বা পুলিশ সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি। তাদের নাম কি, বাংলাদেশের কোথায় তাদের বাড়ি, সেটা এখনো বলেনি। তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে এবং পশ্চিম বাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ। সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন 10ই নভেম্বর তারা ওই i-20 গাড়িতে, ড্রাইভার ছিল ওমর এবং তার সঙ্গে আরো দুজন, এই দুজন তারা চলে আসে দিল্লিতে। বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে। আর এই জন্যেই যে মে মাসে পুলওয়ামার ঘটনায়, এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল,
সেই একই ভবিষ্যৎ বা ভবিতব্য যেটাই বলেন সেটাও আসছে বাংলাদেশে এই ভয়ে। এবং যা খবর পাচ্ছি দিল্লি থেকে, খুব শীঘ্রই বড় কিছু ব্যবস্থা ইউনূস সরকারের বিরুদ্ধে নেবে ভারত। এমন ব্যবস্থা যে তাতে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বুঝতে পারবেন যে ভারতের শক্তি কোথায় আর তাদের শক্তি কোথায়। তাদের শক্তি ওই ফেসবুকে কিংবা ওই বই ছাপিয়ে পাকিস্তানকে দিয়ে শক্তি প্রদর্শন হয় না। যে বেশি মানে বকে, যে বার্কিং ডগ ডাজ নট বাইট, তাই না? যে কুকুর বেশি চিৎকার করে সে কামড়ায় না। এখানে মানে তাকে হাত তুললেই সে পালায়। এটাই হবে ইউনূসের জন্য। সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ঠেকানো হচ্ছে, কিন্তু রাস্তায় তো এখন কেবল আওয়ামী লীগ নয়, রাস্তায় আছে জামায়াত সহ 8টি ধর্মবাদী দল, যারা সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে জুলাই সনদ গণভোট না হলে তারা পরিস্থিতি বদলে দেবে, মানে হচ্ছে হুমকি দিয়েছে তারা দেশটাকে দখল করবে। যদি ঘি না ওঠে আঙ্গুল পাকা করব, ঘি আমাদের লাগবে। এমত অবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ দমনে সরকার দেশব্যাপী নিরাপত্তা বাড়িয়েছে বলে মনে করেন? এই যে এত ঘন ঘন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক, স্বরাষ্ট্র উপদেষ্টার তোড়জোড়, শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকানোর জন্য? আমি মনে করি নয়। মোট কথা, লেজে গোবরে ইউনূস সরকার এখন একাধিক ফ্রন্টে লড়তে হচ্ছে বা লড়ছে, কিন্তু সরকার বলছে শুধু আওয়ামী লীগের কথা। অন্তর্বর্তী সরকারের উপর ঘরে বাইরে চাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বা অনেকেই নভেম্বরকে বলছেন ডিসাইডের মাস বা সিদ্ধান্তের মাস, যেখানে নির্ধারিত হবে সরকার টিকে থাকবে কি থাকবে না। সবচেয়ে তীব্র চাপটা এসেছে ইসলামিক ব্লক থেকে। জামায়াতের নেতৃত্বে 8টি দলের আলটিমেটাম 11ই নভেম্বর শেষ হবে, মানে আজকে শেষ হচ্ছে। তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট, আর তা না মানলে তারা রাজপথ দখল করবে। সরকার তাদের সঙ্গে আলোচনায় বসেছে, কিন্তু সমাধান পায়নি। এই দলগুলো সংবিধান সংশোধন করে ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করতে চায়, যাতে বর্তমান অন্তর্বর্তী সরকারই সাংবিধানিক বৈধতা পায়, যা মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধানের চেতনাকে কার্যত বিলুপ্ত করবে। বিএনপি এখানে এক অদ্ভুত অবস্থায় পড়েছে। তারা একদিকে ইন্টারিম প্রশাসনকে সংকটের জন্য দায়ী করছে, আবার সরাসরি জামায়াতের নাম নিচ্ছে না। পুরনো মিত্রতা হয়তো একটা কারণ। তাছাড়া বিএনপি জামাত তো ভাই ভাই, তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করায় এই নতুন রাজনৈতিক কাঠামো থেকে নিজেদের আলাদা করতে পারছে না। এই অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে 13ই নভেম্বর রাজধানীতে সর্বাত্মক লকডাউন পালিত হবে। 10 তারিখ থেকে তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করেছে। সরকারের প্রতিক্রিয়া খুব স্পষ্ট, দমন নীতি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মিলিশিয়া বাহিনী নামানোর প্রস্তুতি নিয়েছে সরকার। সরকারি উপদেষ্টা বলছেন 8,500 সদস্য নাকি প্রস্তুত, কিন্তু বিভিন্ন সূত্র বলছে বাস্তবের সংখ্যা এর চাইতে অনেক বেশি। ভয়টা এখানেই, যদি সেদিন সহিংসতা হয় তার দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। বিএনপি ঘোষণা দিয়েছে তারা রাজপথে থাকবে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সক্রিয় থাকবে। জামায়াত, এনসিপি এবং অন্যান্য সরকারপন্থী দলও একই ফ্রন্টে থাকবে। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঝুঁকি তো বাড়ছেই। এর মধ্যেই সোমবার সকাল থেকে ঢাকার 4টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই ককটেল বিস্ফোরণ যে পরিস্থিতি কতটা অস্থিতিশীল হয়ে উঠছে। মোহাম্মদপুরে প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠান, যেটি মালিকানা হচ্ছে সরকারের একজন উপদেষ্টার, এবং সেখানে এবং তার বাইরে 2টি ককটেল নিক্ষেপ করা হয়, যার একটি ভেতরে এবং আরেকটি রাস্তার উপর পড়ে। পুলিশ বলছে মোটরসাইকেলে 2 ব্যক্তি এসে বিস্ফোরণ ঘটায়, কেউ আহত হয়নি। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল বিস্ফোরণ হয়, মানে এখানেও জড়িতরা মোটরসাইকেল এসেছিল বলে পুলিশ বলে। ধানমন্ডি এলাকায় মাইডাস সেন্টারের সামনে এবং ইবনে সিনা হাসপাতালের কাছেও সকাল 7টার মধ্যে 2টি করে বিস্ফোরণ ঘটে। পুলিশ বলছে তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। তবে ঘটনাগুলোর সময়, স্থান এবং ধরন দেখে এটা স্পষ্ট যে এগুলো কোনো বিচ্ছিন্ন ভাঙচুর নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে, যেটি 13ই নভেম্বরের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক ছড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এটি আওয়ামী লীগ করেছে বলে
বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় এখানে এই পুরো ঘটনাটি ঘটিয়েছে জামাত শিবির, যেটা সবসময় ঘটায় আসলে। বাংলাদেশের ভেতর এমন উত্তেজনার পাশাপাশি বাইরের চাপ ক্রমশ বাড়ছে বাংলাদেশের এই সরকারের উপর। যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে, আর তারা চায় বাংলাদেশকে নতুন আঞ্চলিক দ্বন্দ্বের মধ্যে টেনে আনতে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার সাক্ষাৎকার এক নতুন ভূমিকম্প তৈরি করেছে, যে কথা আগের ভিডিওগুলোতে বলেছি। তিনি সরাসরি শেখ হাসিনা সরাসরি বলেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দায়ী ইউনূস সরকারের উগ্রপন্থী এবং সহিংস নীতি। ভারতের সঙ্গে সম্পর্কেও যে মূলত এই প্রশাসনের কারণে তিক্ত হয়েছে সেটি তিনি স্পষ্ট করেছেন। তার বক্তব্যের প্রতিক্রিয়া এসেছে সঙ্গে সঙ্গেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ চাই না, কিন্তু ইউনূস যেন কথা ভেবে বলেন। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য শুধু প্রতিরক্ষামূলক নয়, এই অঞ্চলে শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলেছে। সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ক্যাঙ্গারু কোর্টের ফল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা, এবং মানবতা বিরোধী অপরাধের বিচার একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত, বাংলাদেশের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। এই কথাগুলোর পর থেকেই পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আরো সরব হয়েছে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্যরা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সবাই একই প্রশ্ন তুলছে, বাংলাদেশে গণতন্ত্র আসলে কোথায়। এই যে বহুমুখী চাপ, ইসলামিস্টদের গণভোট দাবি, বিএনপির নির্বাচন দাবি, আর আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন, এইসব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এখন দিকহারা, দিশেহারা। তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করছে, কিন্তু বাহিনীর ভেতরেও প্রশ্ন উঠছে যে অনির্বাচিত সরকার রক্ষায় বল প্রয়োগের নৈতিকতা আসলে কোথায়। এই আলোচনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, এবং এই প্রশ্ন তোলা হচ্ছে যে এত সংখ্যক পুলিশ যারা মেরেছে তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে আবার তাদেরকেই বাঁচানোর জন্য পুলিশ কেন কাজ করবে? প্রশ্নটা খুবই সঙ্গত। আর যদি তারা প্রাইভেট মিলিশিয়া ব্যবহার করে সরকার, তাহলে ফল হবে ভয়াবহ। কারণ ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ যেমন একা ছিল, ২০২৫-এর নভেম্বরে তারা তো আর একা নয়। দীর্ঘ ১৫ মাস ধরে নিপীড়িত মানুষ, দ্রব্যমূল্যের চাপে হাঁপিয়ে ওঠা সাধারণ জনগণ সবাই এখন কিছুটা হলেও এই আওয়ামী লীগের দিকেই তাকিয়ে আছে। ১৩ই নভেম্বর তাই কেবল একটি রাজনৈতিক তারিখ নয়, এটি বাংলাদেশের দিক নির্ধারণের দিন। এই দিনে যদি সরকার বল প্রয়োগে লকডাউন দমন করতে যায়, সেটা হতে পারে তাদের জন্য চূড়ান্ত বিপর্যয়। কারণ মানুষ এখন দেখছে যে সরকার দেশকে স্থিতিশীল রাখতে পারেনি, সেই সরকারই ক্ষমতা টিকিয়ে রাখতে নাগরিকদের ভয় দেখাচ্ছে। তার আসলে শেষ কথাটা কি? শেষ কথা হলো, আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে সরকার নিজেরাই দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। ঠেকাতে চেয়েছে আওয়ামী লীগকে, ঠেকে যাচ্ছে গোটা দেশটাই। এটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, কারণ আপনি তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ না বুঝলে এটি তো সরকার বুঝবে না, কারণ সরকার জানে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা ঠেকাতে চায় আওয়ামী লীগ, কিন্তু ঠেকিয়ে দিচ্ছে গোটা দেশটাকে। ভয়ঙ্কর পরিস্থিতির অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ভালো থাকবেন সবাই।